প্রিয় শিক্ষার্থীরা, আমি শারমিন আক্তার আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা। অবশ্যই আমাকে তোমরা চিনো, যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলো আমি নিচ্ছি। কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। যেসব অভিভাবকরা আছেন তাদেরকেও আমার আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আজকের ক্লাসটির জন্য তোমরা সবাই চলে এসছো এবং বই খাতা নিয়ে প্রস্তুত আছো। অলরেডি জেনে গেছো আজকে আমাদের বিষয় কি, তাই না? তাহলে আর দেরি নয় বন্ধুরা, সবাই বই নিয়ে প্রস্তুত হয়ে যাও। এখনও যেসব বন্ধুবান্ধব আসেনি তাদেরকে পেজটি শেয়ার করে দাও এবং জানিয়ে দাও ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। কারণ তোমরা যত বেশি অংশগ্রহণ করবে তত বেশি ক্লাসটি প্রাণবন্ত হবে। তোমরা এবং আমি মিলে একটি ভালো ক্লাস উপভোগ করতে চাই। তাই বন্ধুরা, সবাইকে জানিয়ে দাও। আসো আমরা তাহলে ক্লাসে চলে যাই। আশা করছি সবাই অনেকেই চলে আসছো। আমি একটু করে দেখে নিব কারা কারা আমার সাথে জয়েন করেছো। আপাতত আমরা ক্লাস শুরু করে দিই, যেহেতু আজকের বিষয়টা আমাদের অনেক বড় একটা বিষয়। তোমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ, তাই তো? এখানে দেখো, অবশ্যই বুঝতে পারছো এই ছবি দুটো মানব দেহের, তাই তো? এখন দেখো এই ছবিগুলো থেকে কিছু অংশ বের হয়ে আসছে। দেখো, এর মাথা থেকে মস্তিষ্কের যে অংশটা আছে সেখান থেকে কিছু, তার দেহের ভেতর থেকে ত্বকের থেকে কিছু, তারপর এখানে অন্ত্র আছে তার থেকে কিছু, তারপর এখানে হাড় থেকে কিছু বের হয়ে আসছে। এবং আমরা বুঝতে পারছি এখানে কতগুলো কোষ গুচ্ছ মিলে কি তৈরি করেছে বলতো? টিস্যু। এই টিস্যুগুলো কোথা থেকে এসছে, কোন দেহ থেকে এসছে? অবশ্যই উত্তর বলে দিবে প্রাণী দেহ থেকে, তাই তো? তাহলে অবশ্যই বুঝে গেছো আজকে আমাদের পড়ানোর বিষয় কি? প্রাণী টিস্যু। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই চলে আসছো এবং যারা যারা আসছো আমি একটু দেখে নেই কারা কারা আমার সাথে আছো। তাদের সাথে কারণ আমরা মূল বিষয়ে যাওয়ার আগে চাচ্ছি তোমাদের সাথে ক্লাসটাকে ভালোভাবে অংশগ্রহণ করার জন্য। এখনো যারা যারা আসোনি তোমরা চলে আসো। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকেই চলে আসছো। এমডি আসাদ হোসেন, তোমরা যেখান থেকে অংশগ্রহণ করছো তোমরা তোমাদের স্কুলের নাম লিখে এবং কোন জায়গা থেকে বলে দাও। কারণ তোমাদের সাথে তো আমার একটা বন্ধুত্ব হতে হবে, তাই না? আমাকে তো জানতে হবে যে আমার শিক্ষার্থীগুলো কোন কোন স্কুল থেকে এবং কোথা থেকে এসছে। কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের সাথে, এত এত টিচারের সাথে তোমাদের একটা সখ্যতা তৈরি করে দিয়েছে। তাই বন্ধুরা, তোমরা তোমাদের নাম পরিচয়টা একটু দিয়ে দিও, কোথা থেকে এবং কোন স্কুল থেকে। অনেকেই অংশগ্রহণ করেছো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ওকে, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই এবং আমাদের সাথেই থাকুন। তাহলে আজকে আমরা কি পড়বো? প্রাণী টিস্যু থেকে প্রাণী টিস্যু কি তা বলতে পারবো, প্রাণী টিস্যুর প্রকারভেদ করতে পারবো, প্রাণী টিস্যুর বর্ণনা করতে পারবো এবং প্রাণী টিস্যুর গুরুত্ব মূল্যায়ন করতে পারবো। এই অধ্যায়টা আমি মূল ক্লাসে যাওয়ার আগে বলিনি, এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেহেতু একটা বেসিক অধ্যায়, সব ক্লাসেই তুমি পাবে। আর তাছাড়া যারা ক্লাস 10-এ আছো তারা 9-এ পড়ে ফেলেছো, এখন যা পড়েছো, যেহেতু এটা আমাদের জিজ্ঞাসা ক্লাস, আমরা এই ক্লাসের মধ্যে জেনে নিব যে তোমার জানার সাথে আমাদের যে বর্ণনা দিচ্ছি তার কি মিল আছে, এবং আরো কিছু আছে যে তোমরা আসলে কি জানো সেটাও ছোট ছোট কোশ্চেনের মাধ্যমে আমরা জেনে নিব। কারণ আমরা মিলেই তো আজকের জিজ্ঞাসা ক্লাসটা, তাই না? তাহলে আসো আমি ক্লাসটি শুরু করি এবং তোমরা তোমাদের জানার সাথে মিলিয়ে নাও। দেখো, এখানে একটা কি দেখা যাচ্ছে বলতো? অবশ্যই তোমাদের মাথায় চলে আসছে যে এটা কি বলতো? একটা ভ্রূণীয় কোষ। কারণ মানব দেহ মধ্যে যখন আমরা জাইগোট অবস্থায় থাকি তখন তার বডিতে 3 স্তর বিশিষ্ট কি থাকে বলতো? ভ্রূণ কোষ থাকে, ভ্রূণীয় কোষ থাকে। এই যে ভ্রূণীয় কোষটা দেখতে পাচ্ছ, এই ভ্রূণীয় কোষ থেকে দেখো এখানে কতগুলো কোষগুচ্ছ বের হয়ে আসছে। আমরা বলবো যে এখানে কতগুলো কি বের হয়ে আসছে বলতো? কোষগুচ্ছ। এই যে কোষগুচ্ছ মিলে কি ভ্রূণের থেকে দেখো তারা কি করছে? একই ধরনের কাজ করছে। যখন একই ধরনের কাজ করছে তখন আমরা তাকে কি বলি বলতো? প্রাণী টিস্যু। অর্থাৎ এখানে কতগুলো কথা আছে, সেই কথাটা তোমরা একটু মাথায় রাখো।
একই ভ্রূণ কোষ থেকে একগুচ্ছ কোষ, দেখো ভ্রূণীয় থেকে একগুচ্ছ কোষ বের হয়ে আসছে, জীবদেহের কোনো একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করছে এবং সমষ্টিগতভাবে একটা নির্দিষ্ট কাজ করছে। অর্থাৎ বডির যে অংশ থেকে যে টিস্যুটা বের হয়ে আসবে সেটা নির্দিষ্ট অনুযায়ী কাজ করবে, অর্থাৎ নির্দিষ্ট কাজটাই করবে। তাকে আমরা কি বলি বলতো? প্রাণী টিস্যু। তাহলে নিশ্চয়ই তোমরা প্রাণী টিস্যুর সংজ্ঞাটা বলতে পারবে। এখন দেখো, আমরা দেখতে চাই যে আসলে প্রাণী টিস্যুগুলো আমাদের কোথায় কোথায় আছে। তোমরা অনেকেই নাম জানো, অনেকেই বুঝতে পারছো, বা অনেকেই হয়তো মুখে মুখে উচ্চারণ করে যাচ্ছ এই টিস্যু ওই টিস্যু। আমরা এখন এটাই মিলাবো। শুধু খেয়াল করো কোথা থেকে আসছে এবং টিস্যুগুলো দেখতে কেমন। টিস্যু হচ্ছে 4 প্রকার। আমরা যদি প্রাণী টিস্যুর কথা বলি, প্রাণী টিস্যু 4 প্রকার: স্নায়ু টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু এবং পেশি টিস্যু। অর্থাৎ আমাদের বডির বিভিন্ন অর্গান থেকে, বিভিন্ন অংশ থেকে 4 প্রকারের টিস্যু বের হয়ে আসে। এই 4 প্রকারের নাম হচ্ছে স্নায়ু টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু এবং পেশি টিস্যু। আমরা ধারাবাহিকভাবে প্রতিটা টিস্যু সম্পর্কে একটা ধারণা দিতে থাকবো এবং সেই ধারণাটা তোমরা তোমাদের সাথে মিলাবে। কিছু কথা হবে, তোমরা কিছু কোশ্চেন করবে, আমি কিছু কোশ্চেন করবো। সেভাবে দেখো ক্লাসটা আসলে আমার মনে হচ্ছে ভালোই হবে। বন্ধুরা, এখানে কি দেখতে পাচ্ছ? একটা মানব দেহ, তার উপরে কি দেখতে পাচ্ছ? একটা পাতলা আবরণের মতো, পর্দার মতো। এটা বাইরের একটা পাতলা আবরণ, তাই তো? আমাদের বডির ভেতরে এরকম কিছু কিছু অর্গান আছে যার ভেতরে কি থাকে বলতো? পাতলা একটা আবরণ থাকে। এই পাতলা আবরণটার নাম কি হতে পারে বলতো? অবশ্যই বুঝে গেছো, কি বলতো? আবরণী টিস্যু। দেখো, আমাদের বডির বিভিন্ন, দেখো এক একটা অর্গান থেকে কি বের হয়ে আসছে? বিভিন্ন ধরনের আবরণী টিস্যু বের হয়ে আসছে। এই ছবিটা দেওয়ার কথা হচ্ছে, ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রতিটা টিস্যুর যে কোষগুলো আছে, প্রত্যেকটা দেখো একটা বেসের মধ্যে আছে, একটা ভিত্তির মধ্যে আছে। তাহলে আমরা বলে নিতে পারি যে আবরণী টিস্যুগুলোর কোষগুলো একটি ভিত্তি পর্দার উপরে বিভিন্নভাবে স্তরে স্তরে সজ্জিত থাকে। অর্থাৎ ভিত্তি পর্দার উপরে আবরণী টিস্যুর কাজগুলো বা টিস্যুগুলো স্তরীভূত থাকে। অর্থাৎ এটা একটা মূল বিষয় আছে যে একটা ভিত্তি পর্দা এর মধ্যে থাকবে। এই ভিত্তি পর্দার বাইরেও আকার আকৃতি আছে, গঠন আছে, দেহের অবস্থান আছে, এর মাধ্যমেও টিস্যুর বিভিন্ন প্রকারভেদ আছে। সেটি এখন আমরা জানবো। দেখো, এখানে আমরা একটা টিস্যুর ছবি নিয়ে এসেছি। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি ধরনের টিস্যু। এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। আচ্ছা বন্ধুরা, এই যে স্কোয়ামাস আবরণী টিস্যুটা দেখতে পাচ্ছ, এই স্কোয়ামাস আবরণী টিস্যুটা দেখে একটু ভাবো তো এর মধ্যে তুমি কি কি দেখতে পাচ্ছ। আমি যেহেতু তোমাদের টিস্যু পড়াচ্ছি এবং গ্রাজুয়ালি দেখো একটার পর একটা উদ্ভিদ টিস্যু দেখিয়েছি, উদ্ভিদ টিস্যুর মধ্যে বিভিন্ন ভাগ দেখিয়েছি এবং ছবি দেখে আমরা জেনে গেছি যে এর ভিতরে কি কি আছে এবং কিভাবে আমরা উত্তরটাকে রেডি করতে পারি। এখন দেখো, আমি জানি আমার বন্ধুরা খুবই ব্রিলিয়ান্ট এবং তারা এই টিস্যুটাকে দেখিয়ে বলে ফেলতে পারবে আসলে এই টিস্যুটার মধ্যে কি আছে। দেখো, এর মধ্যে দেখো একটা কি দেখা যাচ্ছে বলতো? একটু আগে আমি যে কতগুলো টিস্যু দেখালাম এবং বললাম যে কোনো একটার উপরে তারা অবস্থিত থাকে, তাহলে ধরে নিতে পারছো এখানে কি আছে বলতো? ভিত্তি পর্দা আছে। আচ্ছা, এখন দেখো ভিত্তি পর্দার উপরে কোষগুলো কিভাবে আছে? এক স্তর না 2 স্তর? অবশ্যই বলবে যে এটা 1 স্তরে আছে। এবং কোষগুলো দেখতে কেমন? আরেকটু যারা একটু বেশি ব্রিলিয়ান্ট তারা কিন্তু বুঝে গেছে, স্কোয়ামাস থেকে আমরা ধরে নিতে পারি স্কোয়ামাস মানে কি? আঁশের মতো, তাই তো? তার মানে কোষগুলো দেখতে কিসের মতো হবে? আঁশের মতো হবে। আর কি কিছু লক্ষ্য হচ্ছে এখানে? অনেকে হয়তো বা উত্তর দিয়ে দিচ্ছ, অনেকে বা বলেও ফেলছো কি আছে না আছে। ভেরি গুড। এখানে মুকিত বলেছে নিউক্লিয়াস আছে। আমি বলেছি না আমার বন্ধুরা আসলেই খুব ব্রিলিয়ান্ট। এখানে কি দেখা যাচ্ছে? নিউক্লিয়াসও দেখা যাচ্ছে। ভেরি গুড। অনেকে উত্তর দিয়ে দিয়েছো নিউক্লিয়াস, চ্যাপ্টা এবং নিউক্লিয়াস। দেখো, আমি শুধু টিস্যুটা দেখিয়েছি, তোমরা কিন্তু সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছ। আসো, তোমরা যা বলেছো আসলে মিলিয়ে দেখি আমরা ঠিক আছে কিনা। দেখো, কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা। একজন কিন্তু ঠিকই দিয়ে দিয়েছে, চ্যাপ্টা এবং নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস বড় আকারের হয়, আমরা নিউক্লিয়াস দেখতে কিন্তু বড় আকারের দেখছি। ভিত্তিপর্দার উপর কোষগুলো সজ্জিত। ওই যে শুরুতেই আমরা বলেছিলাম ভিত্তিপর্দা থাকবে, এই ভিত্তিপর্দার উপর কোষগুলো কি আছে বলতো? সজ্জিত আছে।
এবার দেখো, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিসের ছবি। যারা দশম শ্রেণীর স্টুডেন্ট তারার মাথায় নিশ্চয়ই চলে আসছে, নবম শ্রেণীর তারাও হয়তো জেনে গেছো। এই দেখো, এটা হচ্ছে একটা বৃক্কের ছবি। বৃক্কের নেফ্রনের ভেতরে এটাকে বলা হয় বোমান্স ক্যাপসুল, এটাকে বলা হয় গ্লুমেরুলাস। এই যে বোমান্স ক্যাপসুলের যে প্রাচীরটা আছে, সেই প্রাচীরটাতে কি থাকে বলতো? স্কোয়ামাস আবরণী টিস্যু থাকে। এই বৃক্কের বোমান্স ক্যাপসুলের কাজ কি বলতো? এর কাজ হচ্ছে কি করা? আবরণ ও ছাকনের কাজ করা। তাহলে আমরা ধরে নিতে পারি স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজও কি করা বলতো? কোষের বাইরের আবরণ তৈরি করা এবং ছাকনের কাজ করা। বন্ধুরা দেখো, এখানে আমি একটা ছবি দিয়েছি বৃক্কের বোমান্স ক্যাপসুলের। ছবিটা একটু মাথায় রাখবে এবং অবশ্যই বইয়ের মধ্যে একটু কষ্ট করে দাগিয়ে নাও যে বৃক্কের বোমান্স ক্যাপসুলে আবরণী টিস্যু থাকে। এই জন্য বলছি কারণ বায়োলজিতে কোশ্চেন 2-3টা অধ্যায় মিলিয়েও কোশ্চেন হয়। সেই কোশ্চেনের মধ্যে তোমাকে হয়তো বৃক্কের ছবি দিবে, ছবি দিয়ে প্রশ্ন করবে বোমান্স ক্যাপসুল কোন টিস্যু দ্বারা গঠিত ব্যাখ্যা করো। তখন তোমাকে স্কোয়ামাস আবরণী টিস্যুর বর্ণনা দিতে হবে। তোমাকে জানতে হবে তো যে বৃক্কের বোমান্স ক্যাপসুলে থাকে স্কোয়ামাস আবরণী টিস্যু। আরেকটা বিষয়, ছবি আঁকা শিখবে। অবশ্যই এই টিস্যুগুলোর ছবি আঁকা শিখতে হবে। এখানে আরো 2টা টিস্যুর ছবি নিয়ে আসছে। এখন নিশ্চয়ই তোমাদের মাথায় চলে আসছে যে এই টিস্যুটা কি, এই টিস্যুটা কি। একটু কমেন্ট করে দাও, আমি একটু দেখতে চাই। কারণ জিজ্ঞাসা ক্লাস, আমি চাচ্ছি আমার স্টুডেন্ট এবং আমি দুজন মিলেই আজকে ক্লাসটাকে এনজয় করি। এবং আমি জানি যে বারবার উত্তর চলে আসতেই থাকে স্টুডেন্টদের কাছ থেকে, এবং আমি খুব মজা পাই যে তোমরা এত সুন্দর করে উত্তর দিতে থাকো। একজন প্রশ্ন করেছো বোমান্স ক্যাপসুল কোথায় অবস্থিত। বোমান্স ক্যাপসুল বৃক্কের যে কার্যকরী গঠন আছে নেফ্রন, সেই নেফ্রনের মধ্যে অবস্থিত। ঠিক আছে, আমরা ধরে নিতে পারি বৃক্কের মধ্যে অবস্থিত। আচ্ছা, একজন বলেছো নেফ্রন কি। বন্ধুরা আমরা গ্রেজুয়ালি ক্লাসগুলো করাবো। নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক। গঠনের যে কার্যকরী এককটা আছে, এই নেফ্রন নিয়ে বৃক্ক তৈরি হয়। এবং আমি চাইবো ক্লাসটাকে তোমরা তোমাদের মতো করে একটা ক্লাসরুমের মতো করে এনজয় করো। টিচারকে কোশ্চেন করো এবং টিচারের কোশ্চেনের উত্তর দাও। কারণ আমরা অবশ্যই ক্লাসগুলো দেখবো, উত্তরগুলো দেখবো। আমি জানতে চাচ্ছি এখানে যে তুমি দেখছো এই 2টা টিস্যুর নাম কি। হ্যাঁ, অনেকেই দিচ্ছ টিস্যুর নামটা কি। আমি আরেকটু মিলিয়ে নেই। ভেরি গুড। মার্জিয়া লিখেছ কিউবেডলায় আবরণী টিস্যু। আচ্ছা, আমরা একটু দেখতে চাই। থ্যাংক ইউ, আসলে বলতে পেরেছো কিউবেডলায় আবরণী টিস্যু। এরপরেরটা কি বলতো? কলামনার আবরণী টিস্যু। এই উত্তরটাও তোমাদের চলে আসছে, কলামনার আবরণী টিস্যু। এখন কাজটা হচ্ছে তোমাদের, এখন বলতো এই টিস্যুগুলো থেকে টিস্যুগুলোর মধ্যে বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। যেহেতু আমরা টিস্যুগুলো দেখতে পাচ্ছি এবং আমরা বুঝতে পারছি যে একটা ছবি থেকে কিভাবে বৈশিষ্ট্য করা যায়, তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। আমি তোমাদেরকে হেল্প করি, তোমরা শুধু আনসার দিতে থাকো। আচ্ছা, এই টিস্যুগুলো দেখতে কি রকম, কি মনে হয় কি রকম টিস্যুগুলো দেখতে? যেহেতু কথাই আছে কিউবেডলায়, তার মানে এগুলো কিসের মতো হবে বলো তো? আনসার করলে আরো বেশি ভাল লাগে তোমরা যদি উত্তর দিতে থাকো। হ্যাঁ, একজন এসছো। আমি চাচ্ছি বন্ধুরা তোমরা ক্লাসটার উত্তর দাও। যেহেতু এই ক্লাসটা তোমরা আগেও পেয়ে থাকতে পারো, আজকেও পাচ্ছ, সুতরাং এই ক্লাসটা অবশ্যই তোমাদের মাথায় আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এর মধ্যে কি ভিত্তিপদ্মা আছে বলো তো? অবশ্যই এর মধ্যে ভিত্তিপদ্মা আছে। এই ভিত্তিপদ্মার উপরে দেখো কোষগুলা কিভাবে আছে, কিউব আকৃতির আছে। ঠিক আছে, এখানেও দেখো ভিত্তিপদ্মা আছে। এই ভিত্তিপদ্মার মধ্যে কিউবগুলো কিভাবে আছে বলো তো? স্তম্ভ আকারে আছে। এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা কোষগুলো কিন্তু একই রকম দেখতে। এই কোষগুলো যে দেখছো সেগুলো কিন্তু দৈর্ঘ্যে প্রস্থ উচ্চতায় কিরকম, একই রকম। আরো একটা বিষয় দেখো, নিউক্লিয়াস দেখা যাচ্ছে। অবশ্যই নিউক্লিয়াস আছে, তাহলে এই বিষয়গুলোকে অ্যাড করেও কিন্তু তুমি এর বৈশিষ্ট্যটা লিখতে পারো। এখন আসো আমরা দেখি যে এটা কোথায় দেখতে পাওয়া যায়। অনেকেই কোশ্চেন করেছো নেফ্রন কি। দেখো, আমি একটা নেফ্রনের ছবি নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা নেফ্রন, অর্থাৎ বৃক্কের একটা একক। এভাবে লক্ষ নেফ্রন একসাথে যুক্ত হয়ে একটা বৃক্ক তৈরি করে, 10 লক্ষ নেফ্রন। তাহলে দেখো, এটা হচ্ছে একটা নেফ্রনের ছবি, অর্থাৎ বৃক্কের কার্যকরী একক। এই নেফ্রনের মধ্যে এই যে পেঁচানো একটা নালিকা বের হয়ে আসছে, সেটাকে বলা হয় সংগ্রাহক নালিকা।
এই সংগ্রাহক নালিকার মধ্যে কি হচ্ছে বলতো, আমাদের যত বজ্র পদার্থগুলো আছে এর মধ্য দিয়ে কি হচ্ছে বলতো, পরিশোধিত হয়ে, এখান থেকে পরিশোধিত হয়ে এই পদার্থটা এখানে চলে আসছে। সুতরাং এই আবরণী টিস্যুর কাজ হচ্ছে আমাদের কি করা বলতো, সেই পদার্থগুলোকে শোষণ করা এবং দেহের বাইরে বের করে দেওয়া। দেখো এখানে তাই করছে। তারপর দেখো আমাদের অন্ত্রের প্রাচীরে, এই যে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত দেখতে পাচ্ছ, এই অন্ত্রের প্রাচীরে আছে আমাদের কলামনার আবরণী টিস্যু। বন্ধুরা দেখো এই দুইটাই কিন্তু অন্য একটা অধ্যায়ের ছবি, এর জন্য বারবার বললাম যে কোথায় অবস্থিত একটু কিন্তু মনে রেখো, অথবা বইয়ে দাগ দিয়ে রেখো, যখনই তুমি পড়তে যাবে তোমার মাথায় চলে আসবে যেটা কিসে অবস্থিত। দেখো এর কাজ কি বলতো, আমাদের যত খাবার আছে খাবারগুলো পরিপাক হয়, এখানে পরিপাক হওয়ার পরে এই বৃহদন্তের মাধ্যমে, অন্ত্রের মাধ্যমে এটা শোষণ হয়, ক্ষরণ হয়, বডির বাইরে কি হয় বলতো, নিঃসরণ হয়। তাহলে কলামনার আবরণী টিস্যুর কাজ হচ্ছে কি করা বলতো, আবরণ তো তৈরি করবেই, এর বাইরে ক্ষরণ, নিঃসরণ আর কি করবে বলতো, কি করবে বলো? আচ্ছা নিশ্চয় উত্তরটা দিয়ে দিয়েছো, ক্ষরণ করা, শোষণ করা আর কি করা, নিঃসরণ করা। ওকে, তাহলে আমরা আবরণী টিস্যুর 3 প্রকার দেখলাম। এটা কিসের ভিত্তিতে দেখেছি বলতো, গঠন এবং কাজের ভিত্তিতে। এখন দেখো আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, আগের যে ছবিগুলো দেখেছো এর সাথে কিন্তু কিছুটা মিল পাচ্ছ, স্কোয়ামাস আবরণী টিস্যু দেখেছো, এর সাথে কিন্তু একটা মিল পাচ্ছ। আরেকটা ছবি দেখো, দেখো এর মধ্যে কিছুটা তুমি মিল পাচ্ছ। তাহলে দেখো ওইখানে একরকম ছবি দেখলে এখানেও দেখলো ভিত্তিপদ্মার উপর আছে, এটাও ভিত্তিপদ্মার উপরে আছে, এটাও ভিত্তিপদ্মার উপরে আছে। তাহলে এই ভিত্তিপদ্মার উপরও কোষগুলোর উপর ডিপেন্ড করে কয়টা ভাগে ভাগ করা যায়। ভিত্তিপদ্মার উপরে যদি কোষগুলো এক স্তরে থাকে তখন তার একটা নাম হয়, কি নাম হয় বলতো, একাধিক স্তরে যদি থাকে কোষগুলো, দেখো একাধিক স্তরে থাকে, অর্থাৎ ভিত্তিপদ্মার উপর নির্ভর করা আবরণী টিস্যুর ভাগ আছে। এবং এক স্তরে কোষগুলো বিভিন্ন, একটা স্তরে আছে কিন্তু বিভিন্ন উচ্চতায় আছে, কিন্তু দেখতে স্তরীভূত মনে হচ্ছে। এই হিসাবে নাম আছে কি বলতো, সাধারণ আবরণী টিস্যু, স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। আসলে আমাদের বডির প্রতিটা অংশের মধ্যে এভাবেই টিস্যুগুলো থাকে, এই ভিত্তিপদ্মার এক স্তরে, ভিত্তিপদ্মার একাধিক স্তরে, আবার বিভিন্ন উচ্চতায়। কিন্তু এই ভিত্তিপদ্মার উপর ডিপেন্ড করে এদের 3 ধরনের নাম আছে, সাধারণ আবরণী টিস্যু, স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। দেখো এই ছবিটার সাথে তোমরা পরিচিত, তাও দেখো কোথায় আছে, বৃক্কের বোমান্স ক্যাপসুলে এবং সংগ্রাহক নালিকায়। এটা কোথায় আছে বলতো, মেরুদণ্ডী প্রাণীর ত্বকে। মানব দেহের ত্বক যদি বলো সেখানেও কি আছে বলতো, স্ট্রেটিফাইড আবরণী টিস্যু আছে। স্ট্রেটিফাইড আবরণী টিস্যুর একটা বৈশিষ্ট্য কি জানো, ও মিনিটের মধ্যে চাইলে কি করতে পারে জানো, স্তর পরিবর্তন করে ফেলতে পারে। অর্থাৎ মিনিটের মধ্যে 3টা স্তর করতে পারে, একাধিক স্তর করতে পারে, 4টা 7টা পর্যন্ত করতে পারে। অর্থাৎ এই যে পরিবর্তনটা হচ্ছে, এজন্য এটার নাম হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। অর্থাৎ আমরা বলে নিতে পারি যে স্ট্রেটিফাইড আবরণী টিস্যুর আরেকটা নাম হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। মানব দেহের ত্বকটা কিন্তু তা দিয়ে তৈরি, এই অংশটি একটু দাগিয়ে নাও। তারপর দেখো আমাদের মানব দেহের যে ট্রাকিয়াটা আছে, শ্বাসনালীটা আছে, তার মধ্যে কি থাকে বলতো, সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। আশা করি তোমরা এই 3 ধরনের টিস্যুই উত্তর দিতে পারবে। এখানে 4 ধরনের কি দেখতে পাচ্ছ, সেই আবার টিস্যু বডির মধ্যে। আচ্ছা বলো তো, কিছুক্ষণ আগে আমরা যে টিস্যুগুলো দেখিয়েছি এই টিস্যুর সাথে এর মধ্যে কি কোনো মিল পাচ্ছ না, একটু একটু অমিল দেখা যাচ্ছে? নিশ্চয়ই মাথার মধ্যে খাটাচ্ছ যে এর মধ্যে কি আছে, একটু ভেবে বলো তো কি থাকতে পারে। একটা দুইটা বৈশিষ্ট্য তোমরা একটু বলে দাও বন্ধুরা, আমি তোমাদের সাথে একটু দেখতে চাই যে কি কি বৈশিষ্ট্য তোমাদের থেকে আসে, এখানের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, এর মধ্যে কি কি আছে বা এর থেকে তোমরা কি মনে করছো। একজন প্রশ্ন করেছো বোমান্স ক্যাপসুল কোথায় অবস্থিত, আমি একটু আগে উত্তরটা দিয়ে দিয়েছি। আমাদের বৃক্কের মধ্যে, নেফ্রনের মধ্যে 2টা অংশ আছে, একটা হচ্ছে বোমান্স ক্যাপসুল, একটা হচ্ছে গ্লোমেরুলাস, সেখানে অবস্থিত। কি বিউটাল আবরণী টিস্যু বলছে, আমি একটু জানতে চাচ্ছি এই টিস্যুগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এই টিস্যুগুলো কি হতে পারে, বৈশিষ্ট্যের মধ্যে কি কি দেখতে পাচ্ছ তোমরা, এর নাম কি হতে পারে। আমি চাচ্ছি তোমরা অংশগ্রহণ করো, জিজ্ঞাসা ক্লাসে যদি অংশগ্রহণ না করো তাহলে তোমাদের সাথে আমাদের জিজ্ঞাসা কিভাবে হবে বন্ধুরা। হ্যাঁ অনেকেই উত্তর দিয়ে দিয়েছো আগের ক্লাসগুলোর, ভেরি গুড।
একজন বলছে ইন্টারনেট প্রবলেম, ক্লাসটা তোমরা দেখে নিতে পারবে পরেও। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো এর মধ্যে থেকে ভিত্তিপদটা কি দেখা যাচ্ছে উপরে, দেখো কিভাবে সিলিয়ার মতো বের হয়ে আসছে, দেখো সিলিয়া, ফ্লাজেলা, তারপর ঘনপদ। আমরা এর মধ্যে দিয়ে দেখো এটাকে বলা হচ্ছে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু, এটাকে বলা হচ্ছে কি বলতো সিলিয়া যুক্ত আবরণী টিস্যু, এটা হচ্ছে ঘনপদ যুক্ত আবরণী টিস্যু, এটা হচ্ছে জনন কোষ আবরণী টিস্যু। এই টিস্যুগুলো কেন হচ্ছে জানো? এই টিস্যুগুলো হচ্ছে কাজের জন্য এই টিস্যুগুলোকে রূপান্তরিত হচ্ছে, এজন্য আমরা বলি যে আবরণ টিস্যু কাজের জন্য রূপান্তর হয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের প্রায়োগিক, যে আবরণী টিস্যুর রূপান্তরিত রূপ ব্যাখ্যা করো। বিভিন্ন, আমি যদি বলি মধ্যে, আমি যদি এই যে সিলিয়া বলছি, এটা ট্রাকিয়া, আমাদের দেহের মধ্যে যে ট্রাকিয়া শ্বাসনালীটা আছে এর মধ্যে সিলিয়া যুক্ত আবরণী টিস্যুটা আছে। তারপর আমি যদি হাইড্রার এন্ডোগ্রাম বলি এর মধ্যে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু আছে। ঘনপদ যদি আমরা বলি সেটা ফ্লাজেলার এন্ডোগ্রামেও আছে। এবং আমাদের যে অন্ত্রের কাজ হচ্ছে খাদ্যটাকে যখন পরিপাক করে তখন অন্ত্রটাকে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, এই অভিক্ষেপটাকে বলা হয় ঘনপদ। ওই টিস্যুটা আছে বলেই ঘনপদটা তৈরি করে। আর জননকোষ হচ্ছে আমাদের শুক্রাণু ডিম্বাণুর যে বাইরের আবরণটা তৈরি করা হচ্ছে, আমরা জানি যে জননাঙ্গের মধ্যে শুক্রাণু তৈরি হয় এবং ডিম্বাণু তৈরি হয়, সেখানে জননকোষের আবরণী টিস্যু আছে। এর বাইরেও গ্রন্থি টিস্যু থাকতে পারে, বিভিন্ন গ্রন্থির মধ্যে যে টিস্যুগুলো থাকে। তাহলে নিশ্চয়ই কাজের জন্য তোমরা রূপান্তরিত রূপ বলতে পারবে। দেখো এখানে একটা অংশ থেকে আরো কতগুলো আমরা কি দেখতে পাচ্ছি বলতো, টিস্যু দেখতে পাচ্ছি। নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কি টিস্যু, এটা হচ্ছে কি বলতো যোজক টিস্যু। দেখো আমরা যদি গঠন ও কাজের ভিত্তিতে বলি, যোজক টিস্যু এখানে কয় রকম দেখতে পাচ্ছি আমরা? 3 রকমের যোজক টিস্যু দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, এটাকে বলা হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু, আর এটাকে বলা হচ্ছে তরল যোজক টিস্যু। তার মানে গঠন ও কাজের ভিত্তিতে যোজক টিস্যু হচ্ছে 3 রকমের। আচ্ছা এখন বলো তো, এই যে টিস্যুটা তোমরা দেখতে পাচ্ছ এই টিস্যুটার নাম আমরা কি বলতে পারি? একটু আগে আমি তোমাদেরকে বলে গেছি যে যোজক টিস্যু কয় রকমের? 3 রকমের। দেখো অর্থাৎ এই পেশির ভেতর থেকে একটা কি বের হয়ে আসছে বলতো, টিস্যু। আমাদের পেশি অর্থাৎ দেহত্বকের নিচে যে পেশিটা আছে পেশির ভেতরে, এবং এটা দেখতে দেখো কিরকম, ভেতরে কেমন পেঁচানো পেঁচানো আছে। কেন পেঁচানো পেঁচানো আছে একটু কি মাথায় আসছে তোমাদের? এখন বলো তো এটাকে কি টিস্যু বলতে পারি আমরা? যোজক টিস্যুর মধ্যে কোনটা? যোজক টিস্যু, হ্যাঁ একজন যোজক টিস্যু দিয়েছে। আমি নামটা জানতে চাচ্ছি বন্ধুরা, তোমরা নামটা বলো। আমি একটু নামটা জানতে চাচ্ছি যে নামটা কি হতে পারে। এটার নামটা হচ্ছে কি বলতো, ফাইব্রাস যোজক টিস্যু। এটা দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে, মাতৃকায় তন্তুর আধিক্য থাকে। অর্থাৎ আমরা যখন মাতৃকা বলি দেহকোষের মধ্যে যে তরল পদার্থ থাকে সেটা কিন্তু এই মাতৃকার মধ্যে তন্তুর আধিক্য, অর্থাৎ আঁশের পরিমাণটা একটু বেশি থাকে। দেখো আমাদের যে পেশিগুলো আছে দেহত্বকের সাথে, অর্থাৎ আমাদের হাড়ের সাথে পেশিগুলো যুক্ত হয়ে থাকে কিভাবে, দেখো কি সুন্দর করে বন্ডিং হয়ে হয়ে, বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়ে আছে, এবং আমরা আঁশগুলোও কিন্তু দেখতে পাচ্ছি। এখন দেখো এই পেশির ভেতরে আমাদের কি আছে, দেখো বিশাল একটা হাড়ের মতো অংশ আছে। নিশ্চয়ই বুঝে গেছো এটা কি? এটা হচ্ছে আমাদের স্কেলিটাল যোজক টিস্যু। আমরা যদি স্কেলিটাল যোজক টিস্যুর কথা বলি, এর মধ্যে কয়টা অংশ আছে? দেখো 2টা অংশ আছে, একটা হচ্ছে অস্থি, আরেকটা হচ্ছে কি বলতো কোমলস্থি। অ্যাকচুয়ালি এখানের মধ্যে কোমলস্থি কোনটা? দেখো কোমলস্থি হচ্ছে এটা, অর্থাৎ 2 হাড়ের সংযোগস্থলে একটা নরম হাড় থাকে, নমনীয় হাড় থাকে, তাকে আমরা বলি কোমলস্থি অথবা তরুণাস্থি। তার মানে আমরা ধরে নিতে পারি স্কেলিটাল যোজক টিস্যু হচ্ছে অস্থি এবং কোমলাস্থি। নিশ্চয়ই তোমাদের মাথায় চলে আসতেছে অস্থি কি, তরুণাস্থি কি। এবং যদি আমি আরেকটু প্রশ্ন করি, আচ্ছা বলো তো আমাদের বডির কোন কোন জায়গার মধ্যে নরম হাড় আছে, কোন অংশটাতে তরুণাস্থি থাকতে পারে? একটা তো আমি বলেই দিলাম, 2 হাড়ের মাঝখানে। দেখো আমি হাড়টাকে এভাবে করলাম, হাড়টাকে এভাবে করলাম, আমার কিন্তু 2 হাড়ের মাঝখানে কেন পাচ্ছি বলতো, এই তরুণাস্থি আছে বলে আমি কি করছি, সহজে হাড়টাকে নাড়াতে পারছি। আমি যদি বলি তুমি পাটাকে নাড়াও তো, তুমি কিন্তু তাও নাড়াতে পারবে। দেখো আমি আঙ্গুল নাড়াতে পারছি, আমি কিন্তু আঙ্গুলও নাড়াতে পারছি। কেন পারছি বলতো, এই 2 হাড়ের মাঝখানে এই তরুণাস্থি আছে, যার ফলে 2 হাড়ের সাথে কি হয় না বলতো, ঘর্ষণ হয় না।
অর্থাৎ একটা নরম হাড় আছে, কোমল অস্থি। আর কোথায় থাকতে পারে একটু ভাবো তো। দেখো, আমাদের যে কানের লতি বলছি, সে কানের লতি, এই যে হাড় আছে নরম হাড়, আর এই যে নাকের ডগা, তাই না? সবাই একটু নাকের ডগায় হাত দিয়ে দাও। এই ফাঁকে সবাই একটু নাক ধরে নিতে চাই, সবাই একটু নাকের ডগায় হাত দাও। আর কোথায় আছে বলো? কানের লতিতে। এখানে যে নরম হাড় আছে সেখানেও কি আছে বলো তো? কোমল অস্থি আছে। তাহলে আমরা নিশ্চয়ই জেনে গেলাম যে আমাদের কোমল অস্থিটা কোথায় কোথায় থাকে। এই যে অস্থিটার কথা বলছি, দেখো, এই হচ্ছে অস্থি, তরুণ অস্থি। এই অস্থিটা দেখে কিন্তু বুঝতে পারছো এটা দেখতে কেমন। দেখো, এটা কি শক্ত না নরম? এটা কি শক্ত না নরম? এটা দেখেও কিন্তু তুমি উত্তর দিতে পারো। এটা কি বলতো? দেখতে একটু নরম, যেহেতু নরম বলে আমি মুভমেন্ট করতে পারছি। আর এটা কি একটু শক্ত, একটু নিরেট, এর ভেতরে বিভিন্ন ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়, জমা হয়ে কিন্তু শক্ত হাড়টা তৈরি করে। এখন দেখো, এই যে মাঝখানের একটা অংশ নিয়ে আসা হলো, এই সামনের অংশটা দেখতে কি রকম একটু খেয়াল করে দেখো। দেখো, এই অংশটা দেখতে এই রকমের, অর্থাৎ এটা দেখতে কিসের মতো বলতো? মাকড়সার জালের মতো। তারপরে যে তরুণ অস্থির কথা বলো, এই তরুণ অস্থিগুলো নমনীয়, গোলাকার। দেখো, এর ভেতরেও কিন্তু নিউক্লিয়াস গুলো দেখা যাচ্ছে। তাহলে অবশ্যই তোমরা অস্থি এবং তরুণ অস্থি ব্যাখ্যাটা দিতে পারবে। এবার আসো স্কেলেটাল যোজক টিস্যুর কাজ। এখন তোমরা এসব দেখে দেখেও কিন্তু যোজক টিস্যুর কাজ বলতে পারবে। এবারের কাজটা হবে আমার তোমাদের সাথে। তোমরা বলবে বন্ধুরা এখানে কি কাজ করছে স্কেলেটাল যোজক টিস্যু। এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছ, ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এক একটা কি কাজ করছে। আমি চাচ্ছি তোমরা উত্তরটা আস্তে আস্তে বলে দাও। আচ্ছা, একটার উত্তর আমি শুরু করে দিই, বাকিটা তোমরা বলো। দেখো, দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করা। কঙ্কাল তন্তু আমাদের দেহের অভ্যন্তরীণ গঠন কাঠামো তৈরি করে। এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছ। এখন বলো তো এই এর কাজ কি হতে পারে? কি হতে পারে বলো তো? হ্যাঁ, এখানে একজন নাসরিন আক্তার বলে দিয়েছে আমাদের কানে নাকে। ভেরি গুড, উত্তর বলেছে। আমি অবশ্যই দেখবো, টপিকটা অনেক বড় তো তাই একটু যাচ্ছি দ্রুত। তোমরা বিরক্ত হও না, আমি তোমাদের অবশ্যই কমেন্টগুলো দেখবো, উত্তরগুলোও দেখছি। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে দেখলাম দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। এরপরে আসো, দেহের একটা নির্দিষ্ট আকৃতি দান করে। ঠিক আছে, দেখো এখানে কি দেখতে পাচ্ছ? এটা কি? অবশ্যই বলবে মস্তিষ্ক। এখন বলো, মস্তিষ্কের বাইরে একটা খোলক থাকে। অবশ্যই তোমার মস্তিষ্কটা, আমাদের মাস্টার মস্তিষ্কটা কি দেখা যায়? নিশ্চয়ই বাইরে একটা কি আছে বলো তো? খুলি আছে। খুলিটা কি দ্বারা তৈরি? অবশ্যই ধরে নিবা যে স্কেলিটাল যোজক টিস্যু দ্বারা তৈরি। এখন বলো, এই যে মস্তিষ্কটাকে কে ধারণ করে রাখছে? তাহলে কাজটা কি হতে পারে? কি হতে পারে কাজটা? আমি আরেকটা ছবি দেখো, আমাদের পাঁজরের হাড়, এর ভেতরে দেখো তোমার হৃৎপিণ্ড, ফুসফুস কত যত্ন সহকারে আছে। আমাদের নরম অঙ্গগুলো সেখানে আছে। একটু কমেন্ট করে দাও তো কি হতে পারে এর কাজটা বলো তো স্কেলেটাল যোজক টিস্যুর। একজন লিখেছে দৃঢ়তা। ভেরি গুড, দৃঢ়তা তো আগে চলে আসছে। একজন বলেছো চলতে সাহায্য করে। দৌড় দেখে কি সুন্দর উত্তর দিয়ে দিয়েছো, আমাদের চলনে সহায়তা করে, চলাচলে সাহায্য। গুড। একজন দিয়েছো বডি মুভমেন্ট। ভেরি গুড। দেখো, তোমরা ছবি দেখিয়ে কিন্তু উত্তরগুলো বলে দিতে পারছো যে কোনটা কি কাজ করে। তাহলে দেখো, আমরা একটু মিলাই। নরম এবং নাজুক অঙ্গ সমূহকে রক্ষা করে, চলাচলে সাহায্য করে। এখন আমরা দেখি তো কোন টিস্যুগুলো আমাদের চলাচলে সাহায্য করে। রক্তকণিকা উৎপাদন করে। ভেরি গুড। অনেকেরই উত্তর আসছে। হাবিব হোসেন দিয়েছো, হাসিব হোসেন দিয়েছো চলাচলের সাহায্য। অঙ্গ সঞ্চালন এবং চলাচলের সহায়তা। খুবই সুন্দর উত্তর। আশা করি এভাবেই সাথে থাকবে এবং বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা এভাবেই ডিলাইটেডলি দিয়ে যাবে। তাহলে আমরা স্কেটারে দেখলাম। এখন দেখো এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে কি বলো তো? রক্ত, তাই তো? আমরা যদি রক্তের কথা বলি তাহলে দেখো এর মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি বলো তো? একটা অংশ একটু ভালো করে খেয়াল করে রাখো, অর্থাৎ রক্তের দুইটা অংশ আছে। আমরা যদি এটাকে তরল যোজক কলা বলি, তাহলে তরল যোজক কলা বললে এটা হচ্ছে রক্ত, আর এটা হচ্ছে কি বলতো? লসিকা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের তরল যোজক কলা। একটু খেয়াল করো, আমি লসিকাটার একটু ব্যাখ্যা দিয়ে যাই। দেখো, আমাদের যতগুলো টিস্যু আছে, আমাদের যে টিস্যুগুলো আছে তরল টিস্যু, অর্থাৎ আমি যদি রক্তের কথা বলি, আমাদের পা থেকে পুরো বডির ধমনী, শিরা, কোষিক জালিকার মাধ্যমে কিন্তু রক্ত পরিবাহিত হয়।
এই টিস্যুগুলোর মধ্যবর্তী স্থানে কি থাকে জানো? ছোট ছোট কতগুলো জলীয় পদার্থ থাকে, তরল পদার্থ থাকে। এটাকে বলা হয় কি বলতো? লসিকা। এটা নালীর মাধ্যমে সারা দেহের সাথে একটা যোগাযোগ করে, তাকে বলা হয় লসিকা নালী। এর মাধ্যমে কি হয় জানো? সারা দেহে আমাদের কি হয়? রক্ত সঞ্চালিত হয় এবং সারা দেহের সাথে যোগাযোগগুলো এবং আমাদের মধ্যে যোগাযোগের জন্য এই লিম্ফ নোড গুলা থেকে থাকে, যেটাকে আমরা লসিকা কোষ বলি। আরো বড় উদাহরণ হচ্ছে আমাদের যে টনসিলটা, সেটাও হচ্ছে এক ধরনের লসিকা কোষ। তাহলে আমরা ধরে নিতে পারি তরল যোজক টিস্যু দুই রকমের, একটা হচ্ছে রক্ত, আরেকটা হচ্ছে কি বলতো? লসিকা। যদি আমরা রক্তের কথা বলি, রক্তের মধ্যে উপাদান আছে কি বলতো? দুই ধরনের উপাদান, একটা হচ্ছে রক্তরস, আরেকটা হচ্ছে কি বলতো? রক্ত কণিকা। যদি রক্তরসের কথা বলি, অর্থাৎ রক্তের যে তরল অংশটা আছে, সে তরল অংশটাকে বলা হয় রক্তরস। আমরা যত ধরনের খাবার খাই, সব খাবারই কি হয় বলতো? এই রক্তরসের মাধ্যমে সারা দেহে চলে যায়। সেই খাবারের মধ্যে তোমার আমিষ থাকতে পারে, শর্করা থাকতে পারে, চর্বি থাকতে পারে, বিভিন্ন অ্যান্টিবডি থাকতে পারে, ইভেন হরমোন বলো, জৈব অজৈব পদার্থ বলো। আর এখানে যেহেতু তরল অংশ, তাহলে পানির পরিমাণটা অবশ্যই বেশি হবে। এই অংশ থেকে আমরা শুধু বেসিক বিষয়টা জানবো, কারণ তোমাদের এই রক্ত সম্পর্কে বিশাল করে বর্ণনা দেওয়া আছে ষষ্ঠ অধ্যায়ে। অবশ্যই তোমরা ষষ্ঠ অধ্যায়টা পড়বে, আমরা পড়াবো, এবং যারা পড়েছো তারা আরেকবার দেখে নেবে। রক্তকণিকা দেখো, এই যে রক্তকণিকা, রক্তের মধ্যে যে লাল অংশটা, কেন এটা লাল বলো তো? এর মধ্যে হিমোগ্লোবিন আছে, যার ফলে রক্তের রংটা কি হয়? লাল হয়। রক্তকণিকা আছে। আমি যদি বলি যে এই রক্তকণিকা কয় রকমের, আমি জানি সবার কাছে উত্তরটা চলে আসবে। আমি একটু দেখতে চাই, আমি চাই যে আমাদের দেহের মধ্যে যে রক্তকণিকা আছে, রক্তকণিকা কয় রকমের একটু তোমরা বলে দাও। এখন আমি এগোবো না, আমি তোমাদের সাথে এগোতে চাই। আমার রক্তরস উত্তর দিয়েছো, ভেরি গুড। এখন আমি তোমাদের কাছে কোশ্চেন করতে চাচ্ছি, আমাদের দেহে কয় ধরনের রক্তকণিকা আছে, অর্থাৎ রক্তকণিকার উপাদান এইগুলো বলো, আমি একটু জানতে চাই। রক্তরস দুই ধরনের, কিবরিয়া বলছো ধরনের, 3 ধরনের রক্তকণিকা আছে, ভেরি গুড, 3 ধরনের রক্তকণিকা আছে। উত্তর আমার একটা কিন্তু চলে আসছে। আমি একটু নামটা জানতে চাচ্ছি, রক্তকণিকার নামগুলো জানতে চাচ্ছি। তোমরা কি একটু বলতে পারো নামগুলো কি? আমি জানি তোমাদের মাথায় আছে এবং তোমরা জানো 3 ধরন। তারপরে মিম বলছে 2, 3, তুমি কি কনফিউজ মিম? 2 রকম রক্তের উপাদান 2 রকম, আমি ধরে নিচ্ছি তুমি বুঝাতে চাচ্ছ রক্তের উপাদান 2 রকম, কণিকা 3 রকমের, ভেরি গুড। হিমোগ্লোবিন আছে, ভেরি গুড। আচ্ছা, রক্তের কণিকা দেখো, এটাকে আমরা বলছি কি বলতো? লোহিত রক্তকণিকা। 3 প্রকার, অনেকেরই উত্তর আসছে। এটাকে বলছি আমরা শ্বেত রক্তকণিকা। তারপর এটাকে আমরা বলছি কি বলতো? অনুচক্রিকা। অর্থাৎ আমাদের বডির মধ্যে সবাই 3 উত্তর দিয়ে যাচ্ছ। হিমোগ্লোবিন রক্তের মধ্যে, হিমোগ্লোবিন একটি রাসায়নিক উপাদান, যে হিমোগ্লোবিনের ফলে রক্তের রং লাল হয়। ভেরি গুড, একজন খুব সুন্দর করে লিখে দিয়েছ। ফার্জানা আলম, 3 ধরনের রক্তকণিকা আছে, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। এই হিমোগ্লোবিন আমাদের রক্তের এই যে খাদ্যের মধ্যে যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটা, অর্থাৎ খাদ্যের মধ্যে হিমোগ্লোবিন তৈরি করা এবং খাদ্যের শ্বসনের সহায়তার কাজটা করে। আমরা আরো বেশি করে জানবো, তারপরেও ভালো অ্যাডভান্স প্রশ্ন তো স্টুডেন্টদের থাকবেই। ভেরি গুড। লোহিত রক্তকণিকা আমাদের কি করে? সারা দেহে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা আমাদের রোগ জীবাণু ধ্বংস করে। আর অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই বুঝে গেছো যে এখানে কতগুলো স্তর দেখা যাচ্ছে, তাই না? তার মানে আমরা এখন কোন টিস্যুটা নিয়ে কথা বলতে যাচ্ছি? আমরা যাচ্ছি পেশি টিস্যু নিয়ে। আচ্ছা, এই যে অংশটা আমরা আগেও জেনেছি যে এটা কি, আমি অনেক আগে একদম শুরুতে দেখিয়েছিলাম এটা কি। ঝটপট একটু উত্তরটা দিয়ে দাও বন্ধুরা, যে এটা আসলে কি, এটা কিসের ছবি? অনেকেই উত্তরটা দিয়েছো বোধহয়, কারণ আমি একদম শুরুতে যখন আমি ক্লাসটা শুরু করি তখনই আমি এই ছবিটা দেখিয়েছিলাম যে এটা কিসের ছবি। হ্যাঁ, অনেকে দিয়েছো রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট, ভেরি গুড। প্লেটলেটের কথা বলেছো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ভ্রূণ স্তর। আমাদের ভ্রূণ স্তর 3টা স্তর, সব একটু আগেই বলেছিলাম যে একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, একটা মেসোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। দেখো, এই যে মাঝখানের যে অংশটা আছে সেটাকে বলা হয় মেসোডার্ম। এই মেসোডার্ম থেকে আমাদের কি তৈরি হচ্ছে দেখো তো?
মেসোড্রাম থেকে যে সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু বের হয়ে আসছে তাকে পেশি টিস্যু বলে। প্রশ্ন আসতে পারে পেশি টিস্যু কি, তখন তুমি উত্তরটা এটাই দিবে যে ভ্রূণের মেসোড্রাম থেকে যে সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুটা বের হয়ে আসে তাকে পেশি টিস্যু বলে। দেখো এর মধ্য থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই পেশিটার মধ্যে অনেকগুলো ডোরাকাটা দাগ আছে, তাই না? ডোরাকাটা দাগ আছে, অংশগুলো দেখে তোমরা বুঝতে পারছো এর মধ্যে কিন্তু কোনো ডোরাকাটার দাগ দেখা যাচ্ছে না। যখন ডোরাকাটার দাগ থাকে তখন এটাকে বলা হয় ডোরাকাটা পেশি টিস্যু, আর এটাকে বলা হবে ডোরাকাটা বিহীন বা মসৃণ টিস্যু। অর্থাৎ এই ডোরাকাটা দাগের উপর নির্ভর করেও আবার পেশি আছে। সেই অনুযায়ী পেশি টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো 3 ভাগে, হৃৎপেশি, ঐচ্ছিক পেশি এবং অনিচ্ছিক পেশি। দেখো হৃৎপিণ্ড থেকে চলে গেছে হৃৎপেশি, তারপর দেখো হাত থেকে চলে গেছে। এই যে আমরা যখন ঐচ্ছিক পেশিটা বলছি, আমাদের যে অস্থিটা আছে, অস্থি যে মাংসপেশিটা আছে, স্বস্তি গাত্রের সাথে যুক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। আমরা চাইলেই কি করতে পারি বলতো? হাত পা নাড়তে পারি। এখন আমি যদি বলি প্লিজ বন্ধুরা একটু আমরা ব্যায়াম করব, আমরা একটু ওয়ার্ম আপ করবো, সবাই উঠে দাঁড়াও, তোমরা কিন্তু অনেকেই উঠে দাঁড়াবে। একটু বসো, সবাই বসবে। অর্থাৎ তোমার ইচ্ছার উপরেই কিন্তু তুমি কি করছো বলতো? হাত নাড়াচ্ছ, পা নাড়াচ্ছ। যে পেশিগুলো ইচ্ছা অনুযায়ী না হয় তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। যে পেশিগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না তাকে বলা হয় অনৈচ্ছিক পেশি। পাকস্থলী অনবরত সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, খাদ্য কি করছে বলতো? পরিপাকে সহায়তা করছে। সে কি প্রাণীর ইচ্ছা মতো? তুমি কি পাকস্থলীকে স্টপ করিয়ে দিতে পারবে যে না প্লিজ কিছুক্ষণের জন্য অফ থাকো, অনেক কাজ করছো দেহের ভেতরে, আবার একটু চুপ থাকো? পাকস্থলী কিন্তু তোমার কথা শুনবে না। এটাকে বলে অনিচ্ছিক পেশি। আর হৃৎপেশি তো আরো আগেই শুনবে না, বলাও যাবে না, তাই না? তাহলে কিছু পেশি আছে প্রাণীর ইচ্ছা অনুযায়ী চলে, তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। কিছু পেশি আছে প্রাণীর ইচ্ছার মধ্যে চলে না, তাকে বলা হয় অনিচ্ছিক পেশি। দেখো আমরা কিন্তু ছবি নিয়ে এসেছি। এখন হচ্ছে কাজ, আমি ওখানে তোমাদেরকে ঐচ্ছিক, অনিচ্ছিক এবং হৃৎপেশি বলেছি। এখন আমি বন্ধুরা তোমাদের কাছে জানতে চাই, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কোন পেশির ছবি দিয়েছে? এখন বলো এই ইয়েটার নাম কি, একটু জানতে চাচ্ছি সবার কাছে। আশা করি বলতে পারবে। একজনে আগের উত্তরটা দিয়ে দিয়েছো, ভ্রূণ, ভেরি গুড। একজন দিয়ে দিয়েছো ভলেন্টারি, ইনভলেন্টারি এবং কার্ডিয়াক টিস্যু, ভেরি গুড। এখন বলো আমি যে টিস্যুটা তোমাদের কাছে দেখালাম এই টিস্যুটাকে আমরা কি বলছি? আমি উত্তর জানতে চাচ্ছি বন্ধুরা, তোমরা উত্তর দিলে ভালো লাগে। হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছ, অনেকেই বলছো নেট, ভেরি গুড। একজন বলে দিয়েছো ঐচ্ছিক পেশি, স্মাইল আলী। আমরা একটু মিলিয়ে দেখি তো এটা কি পেশি। 3 ধরনের। প্রথম জনটা বলেছো কি ঐচ্ছিক পেশি, ভেরি গুড। একজনের উত্তর হয়ে গেছে ঐচ্ছিক পেশি। তারপর আরেকজন বলেছে ঐচ্ছিক পেশি। এরপরে পাশের পেশিটা কি হতে পারে? রোহান বলছো ঐচ্ছিক পেশি, ভেরি গুড। তারপর ফারহান আলম বলছো ঐচ্ছিক পেশি। অর্থাৎ তোমরা পেশিটাকে চিনতে পারছো, তাই তো? এরপরের পেশিটার নাম কি হবে? একজন দিয়েছো কার্ডিয়াক, একজন দিয়েছো ভলেন্টারি, ভেরি গুড। আমি একটু দেখতে চাই, দেখো তো এরপরে পেশিটা কি? হৃৎপেশি। যেটা কার্ডিয়াক পেশি দিয়েছো সেটা হৃৎপেশি, আর এটা হচ্ছে কি বলতো? অনিচ্ছিক পেশি। আচ্ছা এখন তোমাদের কাজ হচ্ছে আরেকটু কাজ করি, কারণ জিজ্ঞাসা তোমরা আমাকে প্রশ্ন করছো, আমারও তো প্রশ্ন করতে হবে, কারণ আমি তো জানি আমার স্টুডেন্টগুলো খুবই ব্রিলিয়েন্ট এবং উত্তর দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে উত্তর দিয়ে যাচ্ছে, একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছে আমাকে। ঐচ্ছিক, হৃৎপেশি এবং অনিচ্ছিক পেশি, এই 3টা পেশির মধ্যে তুমি কি কি মিল দেখতে পাচ্ছ, কি কি অমিল? আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব, তোমাদের সাথে আমিও আছি। আমি একটু তোমাদের কাছে জানতে চাই কি কি দেখতে পাচ্ছ এর মধ্যে, কি কি দেখতে পাচ্ছ? একজন দিয়েছ নলাকার শাখাবিহীন আড়াআড়ি, নলাকার শাখাবিহীন আড়াআড়ি, গুড। তারপর আরেকজনে বলেছ হৃৎপেশি, ভেরি গুড। আমি একটু বৈশিষ্ট্য জানতে চাচ্ছি, এক একজন একটা করে বৈশিষ্ট্য বললেও দেখবে সবগুলো বৈশিষ্ট্য এখানে চলে আসছে। এখানে একজন বলেছ নলাকার, হ্যাঁ ভেরি গুড, এখানে নলাকার দেখা যাচ্ছে। এখানে একটু আড়াআড়ি দাগ দেখতে পাচ্ছ, হ্যাঁ আড়াআড়ি দাগ দেখা যাচ্ছে। আর কি, আর কি কিছু দেখা যাচ্ছে? গোল 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 গোলাকার কিছু দেখা যাচ্ছে এর ভেতরে? গোলাকার কিছু দেখা যাচ্ছে এই টিস্যুগুলা দেখতে কি এর মধ্যে কোনো আড়াআড়ি দাগ আছে? বায়োলজি হচ্ছে একটা প্যাডাগজি টাইপের, তুমি ছবিগুলো রাখবে আর একটু বেশি বেশি পড়বে, বারবার রিভাইজ দিবে, পুনরায় রিভাইজ দেবে, তাহলে অবশ্যই মনে থাকবে। আর তোমাদের মনে নেই আমার মনে হচ্ছে না, কারণ তোমরা যেভাবে উত্তর দিচ্ছ আমার কাছে মনে হয় না যে প্রশ্ন করছো কিভাবে মনে রাখবো, ছবি দেখলেই মনে থাকবে তোমাদের। নিউক্লিয়াস, ভেরি গুড, নিউক্লিয়াস, অনিচ্ছিক পেশি। আচ্ছা দেখো একজন বলেছো আড়াআড়ি দাগ আছে, কেউ বলেছো ডোরা কাটার দাগ নেই, কেউ বলেছো নিউক্লিয়াস আছে, ভেরি গুড, সবই আছে। এখানে
একটু পার্থক্য আছে। আমরা কি করি, আমরা জানি যে কোনো টিস্যুর বাইরে একটা কি থাকে বলো তো, আবরণ থাকে। এবং দেখো এর মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, দাগ দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা দুই ধরনের দেখিয়েছি, একটাতে ডোরা কাটা দাগ থাকবে আর একটাতে ডোরা কাটা দাগ থাকবে না। এর মধ্যে কিন্তু কোনো ডোরা কাটা দাগ নেই। এর পাশের যে ঝিল্লিটা আছে সেই ঝিল্লিটাকে আমরা বলি সার্কোলেমা। তোমাদের বইয়ের ছবির মধ্যে দেখো সার্কোলেমা দেওয়া আছে। হয়তো তোমরা একটু কনফিউজড হয়ে যাও যে এখানে নাম কেন সার্কোলেমা দেওয়া হলো, এখানে তো কোষ ঝিল্লি বললেও হতো, যেহেতু এটা একটা প্রাণী টিস্যু। কিন্তু এখানে ওদেরকে বলা হয় কি বলো, যে পাতলা যে ঝিল্লিটা আছে তাকে বলা হয় সার্কোলেমা। এই সার্কোলেমার ভেতরে এই যে ছোট ছোট তন্তুগুলো দেখা যাচ্ছে, দাগ দেখা যাচ্ছে, আড়াআড়ি দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে আড়াআড়ি দাগ থাকে সেই দাগের অনুযায়ী আমাদেরকে এখানে কি বলা হয় বলো তো, এটাকে বলা হয় মায়োফাইবিল তন্তু বা মায়োফাইবিল। এই মায়োফাইবিল যদি অনুপস্থিত থাকে, লম্বালম্বি দাগ ভাবে থাকে, তখন আমরা এটাকে বলি ডোরাকাটা পেশি। আর যদি না থাকে তখন আমরা কি বলি, ডোরাবিহীন বা মসৃণ পেশি। তাহলে এখানে মায়োফাইবিল দেখা যাচ্ছে, এখানেও মায়োফাইবিল কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আড়াআড়ি দাগ নেই, কিন্তু লম্বালম্বি দাগ আছে, নিউক্লিয়াস আছে। আর হৃৎপেশির মধ্যে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, খুবই অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এই মাঝখানে এখানে কতগুলো ডিস্ক দেখা যাচ্ছে। এই ডিস্কটাকে বলা হয় ইন্টারক্ল্যাটেটেড ডিস্ক। এখন তোমরা বলবে যে ইন্টারক্ল্যাটেটেড ডিস্ক কি? আমি বললাম যে টিস্যুর বাইরে যে পাতলা ঝিল্লিটা আছে তাকে বলা হয় সার্কোলেমা। সার্কোলেমার ভেতরে তরল পদার্থ আমরা বলতে পারি সাইটোপ্লাজম, কিন্তু যেহেতু সার্কোলেমার ভেতরে, আমরা কি বলবো এটাকে, সার্কোপ্লাজম। অর্থাৎ তরল পদার্থকে বলবো সার্কোপ্লাজম। এই সার্কোলেমা আর এই সার্কোলেমার মাঝখানে যে ডিস্কটা আছে সেটাকে বলা হয় ইন্টারক্ল্যাটেটেড ডিস্ক, যেটা শুধুমাত্র হৃৎপেশিতে দেখা যায়। তুমি দেখো আর কোনো পেশিতে কিন্তু সেটা দেখতে পাচ্ছ না। তাহলে হৃৎপেশির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি আছে বলতো, ইন্টারক্ল্যাটেটেড ডিস্ক আছে। আমি যে কথাগুলো বললাম তোমরা অলরেডি অনেক বৈশিষ্ট্য বলে দিয়েছো। কেউ বলেছো ডোরাকাটা দাগ আছে, কেউ বলছে ডোরাকাটা দাগ নেই, কেউ বলেছে নিউক্লিয়াস আছে, কেউ বলেছে আড়াআড়ি ভাবে আছে। তার মানে তোমাদের বেশিরভাগ বৈশিষ্ট্য চলে আসছে। শুধুমাত্র এখানে আমি তোমাদের সাথে যুক্ত হলাম, এখানে সার্কোলেমা আছে, মায়োফাইবিল আছে, আর এখানে কি বলতো, এখানেও মায়োফাইবিল আছে, এখানেও আছে, এখানেও আছে, যেহেতু তন্তু দেখা যাচ্ছে, ছোট ছোট তন্তু, উপতন্তু। আর শুধুমাত্র এখানে একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, সেখানে ইন্টারক্ল্যাটেটেড ডিস্ক আছে। আশা করি এটা তোমাদের মনে থাকবে এবং সুন্দর করে বইটাতে একটু দাগিয়ে নাও। আমি বারবার দাগানোর কথা বলি এই কারণে, যখন তুমি পড়তে যাবে, একজন আমাকে কোশ্চেন করেছো যে আমি এগুলো মনে রাখবো কিভাবে। ওই যে বললাম, একটু বেশি বেশি পড়তে হবে আর একটু দাগাতে হবে। দাগালে তোমার চোখের মধ্যে পড়বে, তখনই তোমার পড়তে ইচ্ছা করবে। একটু দাগিয়ে ফেলো। এখন আসো পেশি টিস্যু কাজগুলো কি আমরা একটু দেখি। কি দেখতে পাচ্ছ এখানে? আমরা শুরুতে আমি বলেছি যে আমাদের ঐচ্ছিক পেশিটা আছে, ঐচ্ছিক পেশিটা আমার হাত পা নাড়াতে সহায়তা করে। তাহলে এখানে কি করছে সে বলতো? অর্থাৎ এখানে কি করছে আমরা বুঝতে পারছি, পেশি সঞ্চালন করছে, তারপরে এটা আমাদের খাদ্য হজমে সহায়তা করছে, আর এটা কি করছে বলতো, রক্ত সঞ্চালনে সহায়তা করছে। তাহলে পেশি টিস্যুর কাজগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো, প্রতিটা টিস্যুর কাজে আমরা ব্যাখ্যা করতে পারবো। এই অংশটা নিয়ে আমার মনে হয় যে তোমরা আমার থেকে ভালো বলবে, কারণ ক্লাস 7-এ পড়ে আসছো, প্রতিটা ক্লাসের মধ্যে তোমরা মোটামুটি জানছো। অর্থাৎ এটা হচ্ছে একটা কি বলতো, স্নায়ু টিস্যু। অর্থাৎ স্নায়ু টিস্যু আমি বলবো যে এটা একটা স্নায়ু কোষ। অর্থাৎ কতগুলো স্নায়ু কোষ একত্রিত হয়ে আমাদের স্নায়ু টিস্যু। এই স্নায়ু টিস্যু গঠন এবং কার্যকরী হচ্ছে কি বলতো, এই স্নায়ু কোষ, যেটাকে আরেকভাবে বলা হয় কি, নিউরন। আমরা একটু দেখে নিই, এবং এটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো, এটা মাথার মধ্যে একটা অংশ আছে, লম্বা একটা অংশ চলে আসছে, এই অংশটাকে বলা হয় কোষ দেহ। লম্বা যে তন্তুর মতো অংশটা চলে আসছে এটাকে প্রলম্বিত অংশ বলা হয়, যেটাকে এক্সন বলা হয়। এর থেকে আবার কতগুলো শাখা প্রশাখা বের হয়ে আসছে, তাকে ডেনড্রাইট বলা হয়। আমাদের যত অনুভূতি আছে, স্নায়বিক যত অনুভূতি আছে, প্রতিটা অনুভূতিই কিন্তু স্নায়ু টিস্যুর মাধ্যমে হয়। দেখো, একটা হচ্ছে আমি বাইরে আঘাত পাচ্ছি, অনুভূতি দিচ্ছে। আমি তোমাদেরকে এই যে তোমরা উত্তর দিচ্ছ, আমি বারবার হেপি হচ্ছি, এটাও কিন্তু একটা স্নায়ু টিস্যুই কাজ করছে। দেখো এই স্নায়ু টিস্যু কিভাবে থাকছে। দেখো এর ভেতরে তুমি কি দেখতে পাচ্ছ, তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে, অর্থাৎ ভেতরে আমাদের যত অনুভূতি আছে আয়নিত হয়ে কিন্তু যাচ্ছে। দেখো কোষ দেহ, কোষ দেহ থেকে কি বের হয়ে আসছে, অ্যাক্সন বের হয়ে আসছে। সেই অ্যাক্সনটা যে আরেকটা ডেনড্রাইটের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে বলতো, সারা দেহের মধ্যে এভাবে জালকের মতো একদম পা থেকে মাথা পর্যন্ত, মস্তিষ্ক, সব জায়গার মধ্যে আমাদের স্নায়ু টিস্যুটা আছে। অর্থাৎ এই স্নায়ু কোষগুলো একত্রিত হয়ে স্নায়ু টিস্যু তৈরি করছে। তাহলে এই হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু, এবং আশা করি এই স্নায়ু টিস্যু সম্পর্কে তোমরা দশম অধ্যায়ে আরো ডিটেলস জানতে পারবে। অলরেডি তোমরা জানো। আমরা এট এ গ্ল্যান্স এই অধ্যায়ের মধ্যে সবগুলো টিস্যু নিয়ে কথা বলেছি।
আশা করি যে তোমরা বইটা আরেকটু বেশি বেশি পড়বে, আরেকটু ভালো ভালোভাবে চর্চা করবে এবং জানবে, তোমাদের জন্য হবে। আমরা এই ক্লাসে অনেক কিছু জেনেছি, তোমরা অনেক প্রশ্নের উত্তর দিয়েছো, অনেকগুলো প্রশ্নের উত্তর, এবং সবগুলো উত্তরে আমি বলার আগে আগে তোমরা দিয়ে দিয়েছো। এখন আসো তোমাদের সাথে আমরা একটা ছোট্ট গেম খেলি। এতক্ষণ আমরা যা পড়ালাম একটু দেখতে চাই তো বন্ধুরা, দেখি যে কতটুকু তোমাদের মাথায় আছে, উত্তর কতটুকু দিতে পারো। আমি জানি যে আমার উত্তর বলা লাগবে না, এর আগে তুমি উত্তর দিয়ে দেবে। আচ্ছা, এই টিস্যুটা আমরা শুরুর থেকে দেখেছি, তাই না? এখন বলো তো, এটা যে টিস্যুটা আমরা দেখলাম, এই টিস্যুটার নাম কি? অনেকে উত্তর দিয়ে দিয়েছে নিউরন। ভেরি গুড। নিউরন বিভাজিত হয় না কেন? গুড কোশ্চেন। নিউরন বিভাজিত হয় না কেন? কারণ আমরা জানি নিউরন হচ্ছে কি বলতো, একটা প্রাণীকোষ। প্রাণীকোষের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, বা আমি বলতে পারি উদ্ভিদ কোষের সাথে তার পার্থক্য হচ্ছে কি থাকে বলতো, সেন্ট্রিওল থাকে। কিন্তু নিউরনের কোষ দেহের মধ্যে কোনো সেন্ট্রিওল নেই, সেজন্য সে বিভাজিত হয় না। ভেরি গুড কোশ্চেন। মস্তিষ্কে উদ্দীপনা পৌঁছে দেয়, কাজ চলে আসছে। গুড, ভেরি গুড। মাইটোকন্ড্রিয়া পূর্বসূরি, মাইটোকন্ড্রিয়া আমি অলরেডি পড়িয়ে ফেলেছি, তোমরা একটু ভিডিওগুলো দেখে নিলে উত্তরগুলো জেনে যাবে। নিউরন, ভেরি গুড, উত্তর চলে আসছে। এখন বলো এটা কোন ধরনের টিস্যু? ভেরি গুড, স্কোয়ামাস। রাসিবুল হাসান উত্তর দিয়ে দিয়েছো স্কোয়ামাস। গুড। দেখো তোমরা কিন্তু সবকিছুই তোমাদের মাথায় আছে, শুধুমাত্র একটু স্কোয়ামাস আবরণ টিস্যু আর উত্তর দিয়ে দিয়েছো। হেজেল উত্তর দিয়ে দিয়েছো স্কোয়ামাস। রোহান উত্তর দিয়েছো স্কোয়ামাস। এবার আসো, এখন বলো চিত্রের টিস্যুটি কোথায় দেখা যায়? আমি বারবার কিন্তু তোমাদেরকে বলেছি, একজন বলেছে আবরণী টিস্যু, অবশ্যই এটা আবরণী টিস্যু, কিন্তু এটার একটা নির্দিষ্ট নাম আছে, কারণ অনেকগুলো আবরণী টিস্যু আছে, তাই না? এটার তো একটা স্পেসিফিক নাম আছে, তাই না? স্কোয়ামাস আবরণী টিস্যু। এখন বলো তো এই স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? আমি একটু জানতে চাচ্ছি স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় দেখা যায়। আমি জানি উত্তরটা চলে আসবে, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ভেরি গুড। ফাহাদা আদিব উত্তর দিয়ে দিয়েছো স্কোয়ামাস আবরণী টিস্যু। এই টিস্যুটা কোথায় দেখা যায়? এই টিস্যুটা দেখা যায়, বলো তো কোথায়? আমাকে এই ধরনের কোশ্চেন অনেকে করেছো, এটার নাম কি, এটার নাম কি? বৃক্কের বোমান্স ক্যাপসুলে দেখা যায়। ভেরি গুড, এইখানে চলে আসছে বৃক্কের বোমান্সে। লোকে আমি অপেক্ষা করছি বন্ধুরা, তোমরা উত্তর দাও। আমি উত্তর বলতে চাচ্ছি না, আমি জানি বৃক্কে। ভেরি গুড, অনেকের উত্তর চলে আসছে বৃক্কের বোমান্স ক্যাপসুলে। ভেরি গুড, বৃক্কের বোমান্স ক্যাপসুলে। এরপরে আসো, হাইড্রার অ্যান্ড্রোরামে কোন টিস্যু থাকে? হাইড্রার অ্যান্ড বৃক্কের বোমান্স। ভেরি গুড, বৃক্কের বোমান্স দিয়ে দিয়েছো। রাইসুল হাসান উত্তর দিয়েছো বৃক্কের বোমান্স। এখন বলো হাইড্রার অ্যান্ড্রোরামে কোন টিস্যু থাকে? আমরা দুইটা টিস্যুরই ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আমি একটু দেখতে চাই যে বৃক্কে বৃক্কে। পরের কোশ্চেনটায় চলে আসো বন্ধুরা, পরের কোশ্চেনটায় চলে আসো। হাইড্রার অ্যান্ড্রোড্রামে কোন টিস্যু থাকে? আমি বেশি সময় নিব না, অল্প একটু সময়, আমি জানি তোমরা উত্তর দিতে পারবে। ওকে, একজন উত্তর অলরেডি হাইড্রার অ্যান্ড্রোড্রামে একজন উত্তর দিয়ে দিয়েছো, ফ্লাজেলা, অর্থাৎ ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত। গুড, ভেরি গুড। আর আর কোথায় থাকতে পারে বলো তো? হাইড্রার, হাইড্রার অ্যান্ড্রোড্রামে আর কি থাকতে পারে? বৃক্কের বোমান্স ক্যাপসুল। একটু স্লো টাইপ করছো, তারপর উত্তর আসছে ফ্লাজেলায়, ফ্লাজেলায়। বিলকিস বলছো ফ্লাজেলায়, বৃক্কের বোমান্স ক্যাপসুল। পরের উত্তরটাতে যাচ্ছি, পরের উত্তরটা যাচ্ছি। হাইড্রার অ্যান্ড্রোড্রাম কোথায় বলো তো? ফ্লাজেলা আর হচ্ছে ক্ষণপথ, ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। এরপরের প্রশ্নটায় আসো, কোন টিস্যুতে মার্তিকার পরিমাণ বেশি থাকে? কোষের ভেতরে যে তরল পদার্থটা থাকে তাকে বলা হয় মার্তিকা। একটু চিন্তা করো তো, কোন টিস্যুটার মধ্যে মার্তিকার পরিমাণ বেশি থাকে? ভেরি গুড, একজনের উত্তর, আগের উত্তরটা চলে আসছে, ক্ষণপথ আবরণী টিস্যু। ক্ষণপথ আবরণী টিস্যু, ঘোষ বলেছে। তারপরে সাবিয়া দুইটার উত্তরে দিয়েছো ফ্লাজেলা। এখন বলো কোন টিস্যুতে মার্তিকার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমাদের প্রায় পরীক্ষাতেই কিন্তু আসে যে কোন টিস্যুতে মার্তিকার পরিমাণ বেশি থাকে। আমরা 4 ধরনের টিস্যু করিয়েছি, তাই না? এটার মধ্যে কোন টিস্যুটাতে মার্তিকার পরিমাণ বেশি থাকে? এই তো উত্তর চলে আসছে, যোজক টিস্যু, তরল যোজক টিস্যু, অর্থাৎ যোজক টিস্যুতে মার্তিকার পরিমাণ বেশি থাকে। গুড। দেখো তোমাদের উত্তরই কিন্তু একবারও আমার মনে হচ্ছে না যে তোমাদের পড়া মনে থাকে না। অনেকে বলছে কিভাবে মনে রাখবো, কিভাবে পড়বো, মনে থাকে না। তোমাদের উত্তরে কিন্তু আমার তা মনে হচ্ছে না, তোমরা খুব সুন্দর করে উত্তর দিয়ে যাচ্ছ। পেশি টিস্যুর উৎপত্তি ভ্রূণের কোথা থেকে? যোজক, ফ্লাজেলা,
পেশি টিস্যুর উৎপত্তি ভ্রূণের কোথা থেকে, বলতো কোথা থেকে পেশি টিস্যুর উৎপত্তি? এটাও একটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের বডির বিভিন্ন অংশগুলো ভ্রূণের এক একটা অংশ থেকে তৈরি হচ্ছে, আমাদের কিন্তু এটা জানতেই হবে, তাই না? যোজক, তরল যোজক, ভেরি গুড, তরল যোজক। এরপরে কোশ্চেনটার উত্তরটা চাচ্ছি, পেশি টিস্যুর উৎপত্তি ভ্রূণের কোথা থেকে? আমি তিনটার নাম বলে দিই। ভেরি গুড, একজন দিয়ে দিয়েছো মেসোডাম, মার্জিয়া প্রমি। মার্জিয়া প্রমি প্রায় সময় অ্যাটেন্ড করো ক্লাসটাতে, একদম সবসময় দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এভাবে সবাই অ্যাটেন্ড করো এবং উত্তর দাও। হ্যাঁ, ভেরি গুড, ভ্রূণের মেসোড্রাম, ভ্রূণের মেসোড্রাম, হ্যাঁ উত্তর আসছে ভ্রূণের মেসোড্রাম। রাসিউল হাসান উত্তর দিয়েছো ভ্রূণের মেসোড্রাম, ভেরি গুড। আসলে ভ্রূণের মেসোড্রাম থেকেই হচ্ছে পেশি টিস্যুর উৎপত্তি। এটা একদম সহজ কোশ্চেন, তাই না? কারণ আমি যখন এই অংশটা পড়াচ্ছিলাম, আমি বলার আগে তোমরা উত্তর দিয়ে দিচ্ছিলা। রক্তের উপাদানের নামগুলো কি কি? রক্তের উপাদানের নামগুলো কি? যারা উত্তর দিয়েছো মেসোগ্রাম, ভেরি গুড। যারা উত্তর ঠিক হয়েছে, আমি এরপরেও তোমাদের কমেন্টগুলো দেখে রিপ্লাই দিব, ইনশাল্লাহ রিপ্লাই দিব। রক্তের উপাদানগুলোর নাম একটু জানতে চাচ্ছি। রক্তের উপাদানগুলোর নাম অনেকের এক্ষুনি চলে আসবে, আমি জানি। রক্তের উপাদানগুলো, ভেরি গুড। কেউ বলছো লোহিত রক্তকণিকা, হ্যাঁ রক্তকণিকা তো ডেফিনেটলি আছে। একটা হচ্ছে রক্তরস, আরেকটা হচ্ছে দুইটি, ভেরি গুড, রক্তরস এবং রক্তকণিকা। দেহত্বকের নিচে পেশির মধ্যে কোন টিস্যু থাকে? কঠিন মনে হচ্ছে, আমি জানি উত্তর তোমাদের কাছে। রক্তরস, রক্তকণিকা, গুড আনসার চলে আসছে, রক্তরস, রক্তকণিকা। এখন বলো, দেহত্বকের নিচে পেশির মধ্যে কোন টিস্যু থাকে? দেহত্বকের নিচে পেশির মধ্যে, উত্তর, আগের উত্তরগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছ তোমরা। দেহত্বকের নিচে পেশির মধ্যে কি হতে পারে উত্তর? আমি অপেক্ষা করছি, আমি জানি উত্তরটা এখনই আসবে। আমি বলতে চাচ্ছি না, আমি একদমই উত্তর বলতে চাচ্ছি না, কারণ আমি জানি যে আমার স্টুডেন্ট যারা আছো, আমার বন্ধুরা এই উত্তরটা খুব সুন্দর করে দিয়ে দিবে। যে দেহত্বকের নিচে পেশির মধ্যে আমি ভেরি গুড, চলে আসছে মার্জিয়া প্রমি। সে তো ফার্স্ট হয়ে যাচ্ছে, বারবার উত্তর এক নাগাড়ে খুব তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি বলতো, ফাইব্রাস। অর্থাৎ ফাইব্রাস যোজক টিস্যুটা থাকে, ফাইব্রাস টিস্যু, ভেরি গুড। ফাইব্রাস টিস্যুটা থাকে কোথায়? দেহত্বকের নিচে পেশির মধ্যে। আমি এই জন্য তো বলছি যে উত্তর তোমাদের থেকে আসবে, আমাকে কিছুই বলতে হবে না। এবার আসো, হৃৎপিণ্ডির অন্যতম বৈশিষ্ট্য কি? একটু আগে আমি কথাটা বলে গেছি, হৃৎপিণ্ডির অন্যতম, এই উত্তরটা আমি সবার কাছে যাচ্ছি। আমি চাচ্ছি যে একসাথে সবাই উত্তর দিতে থাকবে, আমি ক্লান্ত হয়ে যাব উত্তর বলতে বলতে, আর তোমরা দিতেই থাকবে। হৃৎপিণ্ডির অন্যতম বৈশিষ্ট্য কি? অর্থাৎ দুই টিস্যুতে অনেক কিছু আছে, কিন্তু আমি বলে দিয়েছি হৃৎপিণ্ডিতে একটা অনন্য বৈশিষ্ট্য আছে, যে সেখানে এই জিনিসটা আছে। একজন বলেছে হৃৎপিণ্ডির কথা জানতে চাচ্ছি। হৃৎপিণ্ডিতে যে অন্যতম বৈশিষ্ট্য কি? একটু থিঙ্ক করো, আমি তো উত্তরটা একেবারেই বলবো না। ভেরি গুড, ইন্টারক্ল্যাটেডেড ডিস্ক চলে আসছে। রুবি উত্তর দিয়ে দিয়েছো ইন্টারক্ল্যাটেডেড ডিস্ক, ভেরি গুড। অর্থাৎ তোমরা ক্লাসটা ভালো করে ফলো করেছো। একটু তো মাথা খাটাতেই হবে, একটু মাথা নাড়াচাড়া করতেই হবে, কারণ বায়োলজি বলে কথা, তাই তো? এই জন্য আমরা বলি যে বারবার পড়তে হবে। তুমি যতবার নতুন কোনো অধ্যায় পড়তে যাবে, নতুন টপিক পড়তে যাবে, পুরাতন টপিকটা একটা বার দেখে নেবে। এতে দুইটা কাজ হবে, এক হবে তোমার রিভাইজ হবে, আরেকবার হবে যখন তুমি উত্তর নিজে নিজে দিতে পারবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, তখন পড়াটাও তোমার কাছে পড়তে ভালো লাগবে। এই যে দেখো, তোমরা বারবার আমাকে উত্তর দিয়ে যাচ্ছ, আমার তো কনফিডেন্স বেড়েই যাচ্ছে। আমার তো মনে হয় যে আমি ক্লাসটা চালিয়ে যাই, শেষ না করি। না বন্ধুরা, শেষ করে দেবো, ভয় পাবার কিছু নেই, আমি অবশ্যই শেষ করে দেবো, আর বেশিক্ষণ রাখবো না। ইন্টারক্ল্যাটেডেড ডিস্ক, ভেরি গুড। অর্থাৎ চলে আসছে, দেখো এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের চলে আসছে। এভাবে ছোট ছোট উত্তরগুলো দাগিয়ে দাগিয়ে তোমরা পড়বে, তাহলে দেখবে যে এমসিকিউ বলো, বহুপদী সমাপ্তি সূচক বলো। দেখো মাতৃকার এখানে হাইড্রো অ্যান্ড্রোরামে কোন টিস্যু থাকে, দুইটা উত্তর আছে, এটা একটা বহুপদী সমাপ্তি সূচকও হতে পারে। এই উত্তরগুলো যখন দাগিয়ে পড়বে, তখন দেখবে যে আরো বেশি ছোট ছোট নোট করে ফেলো। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করো, নিজে নিজে জিজ্ঞেস করো, বন্ধুদেরকে জিজ্ঞেস করো, এর উত্তরটা কি হবে, এটার নাম বলো তো কি। দেখবে যে আরো বেশি মনে থাকবে। এগুলো হচ্ছে টেকনিক, অর্থাৎ আমার মনে রাখার টেকনিক। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এই জন্য আজকে এই অধ্যায় থেকে আমি একটা তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি, এবং আশা করছি যে তোমরা এই প্রশ্ন উত্তরটা বাসায় রেডি করবে। যদি কোনো প্রশ্নটাতে তোমাদের প্রবলেম মনে হয়, অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা উত্তরটা দেখব।
দেখো এখানে অনেকগুলো টিস্যুর ছবি দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো টিস্যু। আমরা শুরুতে যে টিস্যুগুলো দেখিয়েছি, প্রাণী টিস্যু কি সংজ্ঞা, মেরুদণ্ডী প্রাণীদের ত্বককে ট্রানজিশনাল আবরণী টিস্যু কেন বলা হয়, সেই প্রশ্নটা আমি সহজে বলে দিয়েছিলাম, যেটা উত্তরটা কি হতে পারে। উদ্দীপকের চিত্রে এই টিস্যুটা দেখো, এই টিস্যুটা কোথা থেকে গেছে, এখান থেকে গেছে। আমি কিন্তু নাম বলবো না, কারণ আমি জানি উত্তরটা তুমি বের করতে পারবে। এটা দেখো, আমি বলছি কি, গঠন ঐচ্ছিক পেশির মতো হলো, কাজ অনৈচ্ছিক পেশির মতো। এর গঠনটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজটা অনৈচ্ছিক পেশির মতো। আশা করছি উত্তরটা তোমরা দিতে পারবে। উদ্দীপকের টিস্যুগুলোর মানব দেহের গুরুত্ব, দেখো কাজগুলো তোমরাই বলে বলে গেছো যে উদ্দীপকের বিভিন্ন টিস্যু কিভাবে কাজ করে। তার মানে এই প্রত্যেকটা টিস্যু কিভাবে কাজ করে, মানব দেহের জন্য কি ভূমিকা রাখে, অবশ্যই তোমরা তার উত্তরগুলো দিতে পারবে। এতক্ষণ ধরে ক্লাসে ছিলে, আমার সাথে ছিলে, এতক্ষণ ক্লাসটাকে অংশগ্রহণ করেছো, আমারও ভালো লেগেছে। আশা করি এভাবেই তোমরা ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে, তোমাদের প্রত্যাশাগুলো জানাবে, এবং তোমাদের প্রাপ্তিগুলো কি চাচ্ছ, তোমরা কি ক্লাস চাচ্ছ, ক্লাসটা কেমন লাগলো, কোনো প্রশ্ন থাকলে করবে, প্রশ্নের উত্তর দিবে। তাহলেই তো আমাদের জিজ্ঞাসা প্ল্যাটফর্মটা কি হবে বলো তো, আরও বেশি ইফেক্টিভ হবে, কারণ তোমাদের অংশগ্রহণেই কিন্তু আমাদের সার্থকতা। বন্ধুরা, পরবর্তী আমরা আবার কিছু নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং বাসায় পড়াশোনা করো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।